এইটা কি বোঝা গেল আজকে সুপ্রিম কোর্টে যত লম্বা শুনানি? আমি দেখছিলাম কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী মাঝে মাঝে বলছিলেন, মানে খুব উৎসাহিত হয়ে বলার চেষ্টা করছিলেন, কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারেন না। কেন ওই দাগি সন্দীপকে 4 ঘন্টার মধ্যে অন্য হাসপাতালে পাঠানো হলো? কেন কলকাতার পুলিশ কমিশনার জানতে পারলেন না? টুপটাপ করে গুপি পাখার মতো হাতে তালি দিয়ে 7,000 লোক চলে এলো হামলা করতে। এগুলো কিন্তু উত্তর নেই ঝন্টু বড়াই। আমি বলছি আজকে যদি লাইভ স্ট্রিমিংটা দেখো, এতদিনে এই যে অভয়া বলো, তিলোত্তমা বলো, যার নির্যাতনের পরে নির্মমভাবে হত্যা, সেটার পরে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে তৃণমূল এবং তৃণমূল পরিচালিত বর্তমান সরকারকে তারা মন থেকে মুছিয়ে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট চরম অ্যাসপিরেশন দিয়ে বুঝিয়ে দিল 14 নম্বর আর্টিকেলে আইনের শাসন এখানে কোথাও নেই, ধূলিসাৎ। এবং আজকে তোমাকে বলছি, পুরো প্রোগ্রাম চলাকালীন আমি সারা নেটওয়ার্ক সার্চ করে স্বাধীনতার পরে সুপ্রিম কোর্টের এত বড় রায়, একটা সরকারকে কার্যত উলঙ্গ করে দেওয়া, তার চালনায় যে ল অ্যান্ড অর্ডার কোথাও নেই, সেটার একটা উদাহরণ নেই, আমি খুঁজে পাইনি অরিন্মান। আমি বলছি দেখো, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে যে আজকে অন্তত এটা বলেছে যে নাগরিক সমাজের আন্দোলন, তার মুখকে সরকার বন্ধ করতে পারবে না। তা না হলে আজকের এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলা আমরা দেখতাম লালবাজার ওই নির্যাতিতা অভয়া বলো, তিলোত্তমা বলো, তার বাবা মাকে ডেকে পাঠিয়েছে, কারণ তারা মুখ খুলেছে। আমি বলছি তোমাকে যে অনেক তো হলো, তৃণমূল অনেক কিছু বলছে, আমি বলছি হ্যাঁ, তৃণমূল তো মনে প্রাণে চেয়েছিল ন্যায় হোক, আমরা ন্যায় বিশ্ববিদ্যালয়ে আজকে তৃণমূল চালিত ইউনিয়ন বের হয়েছে, সিবিআই তুমি জবাব দাও। আমি বলছি 2007 সালে ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছিল এমপিএটা হচ্ছে মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট, যেটা 23টা রাজ্য নিয়েছিল, যতদূর জানি পশ্চিমবঙ্গ নিয়েছিল, তৎকালীন বামেরা নিয়েছিল প্রোটেকশন অ্যাক্টটা। রাজ্যে 2011 পর থেকে এই আইনটা কার্যত ছোট জগন্নাথ করে রেখেছে। তার একটা ভয়াল চিত্র হচ্ছে কেন্দ্র রাজ্যের যৌথ সার্ভেতে 2022 সালে একটা ভয়ানক রিপোর্ট বেরোয় যে ভারতবর্ষে 75% ডাক্তার সার্ভিস সেক্টরে ভায়োলেন্সের শিকার হয়, তার মধ্যে 92% হয়, ওটা অ্যাভারেজ ছিল, 92% হয় পশ্চিমবঙ্গে। আইনটা ছোট জগন্নাথ। আমি বলছি তোমাকে যে এটা কেন এই যে চরম অ্যাসপিরেশনটা দিয়েছে অনির্বাণ। আমি তোমায় বলি, বুদ্ধবাবু, জননেতা বুদ্ধবাবুর যেদিন গত হলেন, আমার কোথাও যেন মনে হচ্ছে সেই দিনটাকে টার্গেট করেনি তো, যাতে মিডিয়া ওইদিকে ব্যস্ত ছিল, এদিকে কাজটা হাসিল করা যায়, আমার সন্দেহ যাচ্ছে। দ্বিতীয়, হ্যাঁ, আমার বিনীতবাবু আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমি আঙ্গুল উঠিয়ে বলছি উত্তরবঙ্গের অনুব্রত আমার আঙ্গুলটা ভেঙে দেখাবেন। আমি তোমায় বলি দেখো, যে এই এসআইটি গঠন, সিট গঠন, আমি না সিট গঠন নেই একটা ব্যাড স্মেল পাচ্ছি। কেন বলো তো? তুমি মনে আছে বারিক বিশ্বাসকে যখন অ্যারেস্ট করতে সিবিআই রওনা দেয়, ঠিক সেই সময় সিআইডি পুরনো একটা মামলায় তাকে কাস্টডি নিয়ে নেয়। তারপরে কোনোদিন সিবিআই তাকে আর পায়নি রেশন কেলেঙ্কারিতে, পরে তিনি বাইজ্জত বাড়ি হয়ে যায়। দ্বিতীয়, অনুব্রত বাবুকে যখন দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, পুরনো একটা মামলায় কোথার থেকে যেন কৈলাস থেকে শিব ঠাকুরকে হাজির করে দিয়ে তার বিরুদ্ধে মামলা করিয়ে দিয়ে নিজেদের হেফাজতে। এই যে এসআইটি না, এই এসআইটি তৈরি করার পিছনে একটাই লজিক, এই যে পুরো এন্টায়ার প্রসেস, সেক্স র্যাকেট, এই যে মানব অঙ্গ পাচার, প্যারামেডিক্যাল ওয়েস্টগুলোকে পাচার, এটার থেকে পুরো ডাইভার্ট করে ওকে নিজের কাস্টাডি নিয়ে সিবিআই থেকে দূরে রাখা, আর এন্টায়ার ব্যাপারটাকে চালনা করা দুর্নীতি। না, এটাকে এই নার্কোসের মতো ওয়েব সিরিজেও আছে, যে কোনো ওয়েব সিরিজ দেখতে পারে। এটাকে বলে অপরাধী ছিনতাই। হ্যাঁ, একদম। মানে গ্যাং যখন জানতে পারে আমার খুব গুরুত্বপূর্ণ কোনো সদস্য ধরা পড়েছে, তখন হয় মেরে দেয়, নাহলে অপরাধীকে ছিনতাই করে, পুলিশের হাত থেকে, এনফোর্সমেন্ট এজেন্সির হাত থেকে ছিনতাই করে। আরেকটা লাস্ট কথা, যে আজকে যদি তুমি সুপ্রিম কোর্টের এন্টায়ার ব্যবস্থা দেখো, সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল বকলমে যে রাজ্য সরকার প্রথম দিন থেকে একটা কমিউনিকেশন, কনভিন্স অ্যান্ড কনফিউশন, এই 3টার ব্যবস্থায় রাজ্যবাসীকে গোল গোল ঘোরাচ্ছে এবং তার নেতারা ঘোরাচ্ছে। এই যে তুমি দেখছো না, বিভিন্ন জায়গায় আঙ্গুল ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, এটাও কিন্তু এই প্রসিডিওরটাকে ডাইভার্ট করে ওদিকে নিয়ে যাওয়ার পদ্ধতি, মেকানিজম সরকারের। বুঝলাম। আমি উড়িয়ে দিতে পারতাম এটা ভেবে যে চন্দনবাবু নিশ্চয়ই আপনাদের শাসন সহ্য করতে পারে না বলে বলছে, কিন্তু উড়িয়ে দিতে পারছে না, তার কারণ এই রিপাবলিক বাংলাতেই কয়েকদিন আগে আখতার আলী, সেই সময়কার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনি এসে কিছু নির্দিষ্ট অনিয়মের কথা বলেছিলেন। এমন নয় যে রিপাবলিক বাংলাকে প্রথম বললেন, ভদ্রলোক চিঠি লিখেছিলেন, এমন নয় যে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন, অফিসিয়াল চিঠি, সরকারি চিঠি রাজ্যের ভিজিলেন্স কমিশনকে লিখেছিলেন এই দাগি সন্দীপের দাগি কাণ্ড কারখানার বিরুদ্ধে। চিঠির ডেট কী ছিল, কবে লিখেছিলেন, কি কি অভিযোগ ছিল, ময়ূক রঞ্জন ঘোষ, আমারই সহকর্মী, রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটর, তাকে বলেছেন আখতার আলী। একটু বিস্তারিতভাবে শুনি।
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই মুহূর্তে প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর জি কর হাসপাতালে তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনো বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে, গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরানো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি যে খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু আরজি কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিভিং পাবেন না। এত পাওয়ারফুল তারা, এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, ওনার তার মধ্যে 2 জন তো ওনার গডফাদার, একজন আরো আছেন। এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না। যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে, তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত। সৌরভ বাবু 2 বছর আগে ভদ্রলোক অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের ভিজিলেন্স কমিশনে, একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তাকে বদলি টদলি করে দিল, চাকরি কেড়ে নিতে পারেনি সরকার। তার মানে অভিযোগগুলোর ভিত্তি আছে, মানে মিথ্যে অভিযোগ করলে নিশ্চয়ই এতক্ষণে চাকরি চলে যেত ওনার। এখনও দিব্যি আছেন নিজের সার্ভিসে, তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে শুনেছি। কিন্তু এই অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক সেই দিন পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো, যার পরদিন সুপ্রিম কোর্ট এই মামলাটা সুমোটো স্বতঃপ্রণোদিত শুনবে ঠিক করেছে। একটা সিট গঠন হলো, 4 জন পুলিশ আধিকারিক আছে তার মধ্যে, তাই তো? 4 জন পুলিশ আধিকারিক আছে, তার মধ্যে ইকোনমিক অফেন্স নিয়ে কাজ করে, মানে অর্থনৈতিক অপরাধ নিয়ে কাজ করে, আর্থিক অপরাধ নিয়ে কাজ করে, এমন কোনো বিশেষজ্ঞ নেই, একজনও নেই। ইকোনমিক অফেন্স উইং রাজ্য সরকারেরও আছে। ইকোনমিক অফেন্সে কেস খেয়েছেন এমন একজন অফিসার আছেন যাকে রোজভ্যালিতে ডাকা হয়েছিল। আমার প্রশ্ন সৌরভ বাবু, এগুলোর পরেও সুপ্রিম কোর্ট আজকে কিছু প্রশ্ন তুলেছে, ভবিষ্যতে আরও তুলবে কিনা আমি জানি না। আমি তো আর ওই বিচারপতিরা নই, বা তাদের সামনে কি প্রমাণ তারপর রাখা হবে তার ভিত্তিতে তারা কি সিদ্ধান্ত নেবেন জানি না। এগুলোর পরেও সাধারণ মানুষ কি ধরে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সুবিচার চান, বিচার চান, না উল্টোটা চান? দেখুন, কারোর ব্যক্তিগত যেসব অপকীর্তি, তার জন্য সবসময় যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করতে হবে এমন ব্যাপার নেই। সন্দীপ ঘোষ সম্পর্কে বহু অভিযোগ রয়েছে। এটা ঠিক কথা যে সন্দীপ ঘোষকে পুনর্বহাল করাটা মানে মানুষ মেনে নিতে পারেনি বা অনেকেই মেনে নিতে পারেনি, কিন্তু আমার কথা হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তির অভিযোগটা প্রমাণিত হওয়ার অবশ্যই দরকার। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সিবিআইকে অনুরোধ করব যে সবটাই খতিয়ে দেখুন। আমি মনে করি ওপর থেকে নিচ পর্যন্ত যদি কোনো দুর্নীতি, যত রকম দুর্নীতি, আমার সবচেয়ে বড় কথা আমার এই যে বোনটি মারা গেছে, এই বোনটি অনেক পর্দা খুলে দিয়ে গেছে, অনেক দরজা খুলে দিয়েছে যে আপনারা এবার এই দরজা দিয়ে ঢুকুন, এই দরজা দিয়ে ঢুকলে আপনারা এই জায়গায় এই দুর্নীতি খোঁজ পাবেন। আজকে সে তার প্রাণ দিয়ে কিন্তু দরজাটা খুলে দিয়ে গেছে। আমরা সিবিআইয়ের কাছে আবেদন করব। সাংঘাতিক কথা, এরকম না একদম না, বোনকে দিতে দরজা খুলতে হয়, এক একটা মৃত্যু দিয়ে দরজা খুলতে হয়। না না, এই কথাটা উল্টো করে দাও। না না, কথা বলতে চেপে দাঁড়িয়ে থাকবে, আর এক একটা করে প্রাণ দিয়ে দরজা খুলতে হবে। আরে তুমি দরজা খুলবে একটা একটা করে, কত রক্ত নেবে তোমরা? এর আগে কামতুলি কাটোয়া পাঁচটি কত রক্ত নিয়েছে, তারপরেও কি করেছে আজ পর্যন্ত? আপনি কি এটা মানেন 2 বছর ধরে এরকম একটা দাগি লোককে আরজিকর হাসপাতালে থাকার সুযোগ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দফতর এবং তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার্যত অভয়ার খুনকে ত্বরান্বিত করেছে? না না, একদম নয়। মানবেন না? অভয়ার খুনকে ত্বরান্বিত করার জন্য করেছে এটা কোনো কথা না। সুজিত আপনি মানেন? এক মিনিট, অভিযোগ প্রমাণ, সুজিত আপনি মানেন?
জন্য তো এক মিনিট প্রমাণের জন্য তদন্ত করতে হয়। সৃজিতা এক মিনিট সিবিআই দেখুন। না বুঝলাম, দারুণ, খুব বড় বড় দাবি। সৃজিতা এই যে দাগি লোকটা যাকে নিয়ে এত টানাটানি, যে এখন লাগাতার 4 দিন সিবিআই এর জেরার মুখোমুখি হচ্ছে, এই লোকটার বিরুদ্ধে 2 বছর আগে যে ভয়ঙ্কর সমস্ত অভিযোগ ছিল তার ভিত্তিতে তাকে 2 বছর আগে 2020 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কিন্তু 2 বছর আগে এই লোকটার বিরুদ্ধে তদন্ত শুরু করে একে অন্য জায়গায় বদলি করা যেত। তদন্তের প্রাথমিক নিয়ম, চেয়ার স্বপদে থাকতে পারে না, তার বিরুদ্ধে তদন্ত চলবে। আপনার কি মনে হয় অভয় যদি সত্যিই কোনো দুর্নীতি জেনে ফেলে, হাসপাতালে কোনো বড় চক্রের কথা জেনে ফেলে খুন পর্যন্ত তার পরিণতি হয়ে থাকে, তাহলে তাতে রাজ্য প্রশাসনের, রাজ্য স্বাস্থ্য দপ্তরের, পুলিশের ভূমিকা কতটা? প্রথমত মানে এখানে সব থেকে বড় ব্যর্থতা এটাই যে আমরা কোনো কিছুর বিচার করতে এত দেরি করে ফেলি যে সেই ঘটনাটাকে আর তারপর সামলানো যায় না। মানে যখন প্রথমবার বদলি হলো, কোনো না কোনো একটা কারণে বদলি হয়েছে, সেটা সেই কারণটা বদলি হওয়ার পরেও আবার সেই জায়গায় ফিরে এলেন, আবারও বদলি, মানে এটা 2 বার হয়েছে যতদূর আমার জ্ঞান। এই জিনিসটা 2 বার হয়েছে, মানে একবার বদলি হলেন, আবার এলেন, আবার বদলি হলেন, আবার এলেন। কেন বারবার তিনি ওনার ওখানে ফিরে আসার প্রয়োজনটা কি পড়ছে? বারবার ওনার ওখানে ফিরে আসার প্রয়োজনটা কি?